আচ্ছা, আমরা যে কনসেপ্ট নিয়ে এখন শুরু করব সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটাকে শর্ট ফরম্যাটে বলা হয়ে থাকে ওওপি। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কে কয়েক ভাবেই সংজ্ঞায়িত করা যেতে পারে, বাট আমরা যেভাবে সহজে বুঝতে পারবো সেটা নিয়েই আলোচনা করবো, তাই না? বা সেভাবেই আমরা বোঝানোর চেষ্টা করব। অনেক সংজ্ঞা অনলাইনে পাবেন, যে ডেফিনেশন বলেন, নাম্বার অফ ডেফিনেশন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আছে। ওকে, বাট আমরা যদি টেকনিক্যালি বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি, ওই টেকনিক্যাল ডেফিনেশনটাই আমাদের কিন্তু মনে রাখতে হবে, রাইট? তাহলে আর কখনো ভুল হবে না। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মূলত ক্লাস বেসড প্রোগ্রামিং। আমরা যদি আরেকটু পেছনের দিকে গিয়ে বলি, ডকুমেন্টেড ওয়েতে মডিউলার প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? মডিউলার প্রোগ্রামিং অথবা কি ক্লাস বেসড প্রোগ্রামিং কে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলি। এটা স্ট্রাকচারড ফরম্যাট, একটা প্রোগ্রামিং করার একটা স্ট্রাকচারড স্টাইল বা ফরম্যাট। পুরোপুরি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায় দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, C++ আর জাভাকে। এইজন্য এই দুটো ল্যাঙ্গুয়েজকে বলা হয় স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে ওখানে প্রোগ্রাম করতে গেলে আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড ফলো করেই করতে হবে, বাইরে কোনোভাবেই কিছু করা যাবে না। তার মানে কি, আবার আমি বলতে পারি স্ট্রাকচারড প্রোগ্রামিং কে বলতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অনেক ভাবে একে সংজ্ঞায়িত করা যায়। বিষয়টা কি? অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচারড ফর্মুলা, বিষয়টা কি? আমি যদি বলি যে আমাদের রিয়েল লাইফের সাথে যদি আমি আমাদের প্রোগ্রামিং কনসেপ্টটাকে মেলাই, আমরা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলি, তাই না? যখন সামাজিক জীব হিসেবে চলে, সমাজের নিয়ম কানুন গুলো মেনে চলি। প্রত্যেকের ফ্যামিলি আছে, ফ্যামিলি রুলস আছে, বা ফ্যামিলিতে কিভাবে থাকতে হবে বা কোনটা করলে অন্যায় হবে সবার সেটা জানা আছে। আমরা একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে চলি। সো প্রোগ্রামটা যখন আমি করব, আমার সফটওয়্যারটা যখন ডেভেলপ হবে, স্কোপ বুঝে কখনো কখনো আমরা এটাকে একটা ফ্যামিলি আকারে ডেভেলপ করব, যার ভেতরে প্রতিটা মেম্বারই হবে কি এক একটা করে ক্লাস। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার কি ইউনিক না? ইউনিক থেকে ইউনিটের মাধ্যমে একটা ফ্যামিলি তৈরি করছে, একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে। যদি বলি যে না, একটা সোসাইটি ডেভেলপ করব, তাহলে আমাকে অনেকগুলো ফ্যামিলি তৈরি করতে হবে, হবে না? একটা সোসাইটি ডেভেলপ করতে গেলে আমাকে অনেকগুলো ফ্যামিলি তো আগে বানাতে হবে। ফ্যামিলির মূল বিষয়টা কি, মূল প্রাণ কি? মেম্বার, সেখানেও ক্লাস। হ্যাঁ, আমি যদি একটা সিটি তৈরি করতে চাই, অনেকগুলো সোসাইটি লাগবে। একেবারে সবার মূলে কি আছে? ফ্যামিলি মেম্বার। প্রথমে ফ্যামিলি হবে, সোসাইটি হবে, দেন সিটি হবে। কান্ট্রি বেলাও একই কথা, ওয়ার্ল্ড একই বিষয়। বুঝা যাচ্ছে? সো স্ট্রাকচার সবকিছুই ওখানে চলবে নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশন মেনে, এবং প্রত্যেকটা বিষয়ে কি সুন্দর সুন্দর করে মডিউল করে করে রেখে দেওয়া হবে, যার জায়গা যেখানে সে সেখানেই থাকবে। যদি কেউ সেটাকে ইউজ করতে চায়, তার পারমিশন নিতে হবে, রাইট? আমি যদি আমার ফ্যামিলির কথা চিন্তা করি, ফ্যামিলি মেম্বারদের পার্সোনাল ইস্যু আছে, পার্সোনাল অবজেক্ট আছে নিজেদের, রাইট? আমি যদি কারো কোনো কিছু নিতে চাই, ধরতে চাই, তার পারমিশন লাগবে, তাই না? লাগবে না? ডেফিনেটলি লাগবে। এই যে আমার পার্সোনাল একেবারে প্রাইভেট যে জিনিসটা, এটা ধরতে গেলে আমার পারমিশন ছাড়া ধরা যাবে না। এটা তো নরমাল রুলস, রাইট? আমরা হিউম্যান বিইং হিসেবে সেটা ফলো কিন্তু করি, রাইট? আমি যখন অন্যের বাসায় যাচ্ছি, আমি তার পারমিশন ছাড়া কোনো কিছুই টাচ করছি না, ইভেন বসছিও না যদি আমাকে বসতে না বলে। এটা কি
না, এটাকে কি আমরা কি বলছি, আহ সামাজিকতা, তাই না? ম্যানার বলা হচ্ছে, যে আপনি ম্যানার মেনে চলছেন আর কি। তো এই যে বিষয়গুলো সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় যখন ইন্টিগ্রেটেড হবে, ফর্মুলেশন অনুযায়ী মানে আমার স্ট্রাকচার অনুযায়ী যখন ডেভেলপমেন্ট হবে, তখন আমি কিন্তু কাজগুলো বিন্যস্ত বা বিন্যাস করব খুব সহজভাবে, এবং কাজগুলো তুলে নেওয়াটা আমার জন্য অনেক বেশি ইজি হবে। রিউজ ফ্যাক্টরটা অনেক বেড়ে যাবে, রাইট? কে কোন পোর্শনে কাজ করছে বা কার কি দায়িত্ব, যিনি এটা চালাচ্ছেন তার খুব কাছাকাছি বিষয়গুলো থাকবে, তার মানে খুব ক্লোজলি সে ডেভেলপারদের সঙ্গে কাজ করবে, তাই না? কাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে, কার কি রোল সে প্লে করবে, এবং কি হিসেবে আমার আউটপুটটা জেনারেট হবে, তাদের ভেতরকার রিলেশন কেমন হবে। একজন ফ্যামিলির হেড যিনি, সে কিন্তু খুব সহজে এটা মেনটেন করতে পারে যে আমার মেম্বার গুলোর মধ্যে তাদের রিলেশন, কার সঙ্গে কার রিলেশন কেমন হবে, সে কিন্তু ছোট থেকেই সেটাকে এস্টাবলিশ বা ডেভেলপ করে ফেলতে পারে। যারা ছোট থেকে বড় হয়, ওকে আপনি যেভাবে তৈরি করবেন সে সেভাবেই তৈরি হবে। আপনি যদি ডাকু বানাতে চান, ডাকুই বানবে, রাইট? আর আপনি যদি ভালো কিছু করতে চান, তাই না, সে কিন্তু সেটাই হবে। আপনি যদি দুই ভাইয়ের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে চান, ফ্যামিলি যদি চেষ্টা করে ছোট থেকে, ডেফিনেটলি খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে। আর যদি না চায়, স্বাভাবিক, আর আরো খারাপ চাইলে খারাপ হতেই পারে। বোঝা যাচ্ছে? সো এখানে যে বিষয়টা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা একেবারে টোটালি আমাদের পার্সোনাল লাইফের সঙ্গে যদি মিলিয়ে কাজ করতে যায়, দেখবেন যেন কোনো কিছুতেই আপনারা ঠেকে যাচ্ছেন না। সবগুলো বিষয় আপনারা খুব সহজে বুঝতে পারছেন, এবং ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা ফ্যামিলিতে কিভাবে বিহেভ করি বা কিভাবে চলি, কিভাবে রুলস এন্ড রেগুলেশন মেইনটেইন করি, সবকিছু কিন্তু আমরা এর ভেতরে ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং খুব সহজেই এই টেকনিক্সটা করে ফেলতে পারবো। প্রোগ্রামিং এর বেস্ট মডেল অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, এবং এটাকে স্ট্রাকচারড মডেল বলা হয়ে থাকে। পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ না, বাট আমরা পিএসপি তে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারি, কারণ এখানে অবজেক্ট ওরিয়েন্টেড করার জন্য যে সিনট্যাক্স গুলো দরকার, ক্লাস, অবজেক্ট, হ্যাঁ, মডিফায়ার, সবই এখানে আছে। ঠিক আছে? তো আমরা বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা জানার চেষ্টা করব, ডেফিনেটলি সিনট্যাক্স গুলো জানবো, আর কিছু বিষয় যে অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা কি বা অবজেক্ট কি, ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাকে অ্যাকচুয়ালি পারমিশন, অবজেক্টটা নরমালি বলা হয় কি পারমিশন, কারো পারমিশন, রাইট? আমি কারো বাসায় যাচ্ছি, তার পারমিশন ছাড়া আমি যেতে পারবো, বা গিয়েছি আমার পারমিশন নিয়ে তার বাসায় ঢুকতে হবে, রাইট? সো প্রোগ্রামিং যখন আমরা করব, তখন আমরা যদি পুরো প্রোগ্রামটাকে আগে একটা প্রি প্ল্যান করে নেই যে কিভাবে কি করতে হবে, যেটাকে বলা হয়ে থাকে অ্যানালাইসিস। গ্রাফিক্যাল মোড এটাকে বলা হয়ে থাকে, গ্রাফিক্যাল মোড তৈরি করাকে বলা হয়ে থাকে ফিচার লিস্ট বা ফ্লো ডায়াগ্রাম। আপনারা যখন ডব্লিউডিএলসি বা এসডিএলসি করেছেন, ওখানে কিন্তু বিষয়গুলো ছিল। সো ফার্স্ট পেজে আসে কি অ্যানালাইসিস, কি করতে হবে। সেকেন্ড পেজে আসে কি আমাকে কিভাবে করতে হবে, কোন কোন ব্রাঞ্চ আছে, কি কাজগুলো আমাকে করতে হবে, কি কাজ করতে হবে সেটা খুঁজে বের করাকে বলা হচ্ছে অ্যানালাইসিস। আর কি করতে হবে এবং সেটা কার পরে কাকে করতে হবে সেটাকে বলা হচ্ছে কি ফিচারিং, অথবা কি ফ্লো ডায়াগ্রাম ডেভেলপ করা। থার্ড আছে কি ইউএমএল, ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজ, কি করতে হবে সেটাকে ডকুমেন্টেড ওয়েতে ডেভেলপ করে ফেলা। এটা যে সবচেয়ে স্ট্রং ডকুমেন্টেড সিস্টেম ইউএমএল ডিজাইন কে বলা হয়ে থাকে। 9টা পার্ট আছে তার, বাট তার মধ্যে মিনিমাম যে 3টা পার্ট কভার করতে হয় সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, এবং কি ক্লাস ডায়াগ্রাম। অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এছাড়াও আছে কি ইউজ কেস ডায়াগ্রাম, রাইট? সো অনেক ধরনের ডায়াগ্রামিক ল্যাঙ্গুয়েজ ওখানে লেখা হয়ে থাকে ইউএমএল এর মধ্যে, বাট ডেভেলপারসটা মূলত ইউজ করে থাকে ইউজ কেস ডায়াগ্রাম এবং ক্লাস ডায়াগ্রাম। অ্যাক্টিভিটি ডায়াগ্রামটাও তারা ফলো করে কিভাবে তারা আগাবে। তার মানে ওখানে ওই ডকুমেন্টেশনের মধ্যে বলা থাকে যে কি কাজ আছে সেটা আমার কাছে ডিফাইন করা। লাইক আমি একটা প্রজেক্ট করতে যাচ্ছি, প্রজেক্টটা যদি হয় ব্লগ সাইট, আমি সহজে বলতে পারি 2টা পার্ট, তার একটা কন্টেন্ট আর একটা তার আছে কি অ্যাডমিন প্যানেল, রাইট? 2টা পার্টে বসে আমার কাজ করতে হবে। এখানে কিছু ফিচার আছে, এখানে কিছু ফিচার আছে, রাইট?
তো আমি যেটা করব, আমি এর জন্য একটা ক্লাস তৈরি করব, এর জন্য আরেকটা ক্লাস তৈরি করব। এর ফিচার গুলো বা এর কাজগুলো এই ক্লাসের মধ্যে লিখবো, আর এই কাজগুলো এই ক্লাসের মধ্যে লিখবো। কারো কাজ কারোর মধ্যে কি মিসম্যাচ হবে না, যার যে দায়িত্ব সে সেই দায়িত্বই এক্সিকিউট করবে। বুঝা যাচ্ছে? আচ্ছা, তো 3 নম্বর আমি বলছিলাম ইএমএল ডিজাইন। ওই ইএমএল ডিজাইনটাই মূলত ডকুমেন্টেশনের মেইন পার্ট। এরপরে ইউজ কেস রাইটিংটা হয়, ডকুমেন্টেড ওয়েতে একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেলা হয়। 4 নম্বর পার্ট আমি এসডিএলসি বলছি। পাঁচে চলে আসে কি টেস্ট কেস রাইটিং। অ্যাকচুয়ালি টেস্ট কেস রাইট করা হয় আমার ইউএমএল ডিজাইন দেখে এবং আমার ইউজ কেস রাইটিং দেখে টেস্ট কেস রাইট করে ফেলা হয়। আর টেস্ট কেস যখন রাইট হয় তখনই অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট 6 নম্বর স্টেজে ডেভেলপমেন্ট ফেজটা শুরু হয়ে যায়। বাট এই প্যারালালি যখন আমার ইউজ কেস বা টেস্ট কেস লেখা হচ্ছে ওই সময় ডেটাবেস ডিজাইনটাও হয়ে যায়। ওকে, তো টেস্ট কেস 5 নম্বর পেজে যখন ডিজাইন বা ডেভেলপটা হয়ে যায়, কোডিং শুরু হয়। তারপরে আমি কিভাবে কোডিং করব, আমার কাছে সব ডকুমেন্ট রেডি, যে কি কি করতে হবে, কিভাবে টেস্ট হবে, তার ডেটাবেস ডিজাইনটা কি, ইউজার যখন আমার সফটওয়্যারটা ইউজ করবে কিভাবে ইউজ করবে, সব ধরনের ডকুমেন্ট আমার কাছে আছে। দেন কোডাররা চোখ বন্ধ করে কোড লিখে। তো এই জন্য বাইরের দেশের কোম্পানিগুলোতে যারা কোডিং করে তাদেরকে কোডারই বলা হয়। আমাদের দেশে ডেজিগনেশনটা ভিন্ন, আমাদের বলা হয় কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দেখ ওই দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্ট পেতে অনেক দিন লেগে যায়, 8-10 বছর লেগে যায়, তার পর্যন্ত যারা কোডিংই করে কোডার হিসেবে। কারণ প্রোগ্রামিং হয় উপরে আর তারা লিখে কি কোড, বা আমরা লিখি কোড। বাট আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলার পেছনে কারণ হচ্ছে আমরা ওয়াটারফল মডেল ফলো করি না। যে মডেলটা নিয়ে আমি কথা বলছি তার নাম ওয়াটারফল মডেল, ওয়েল ডকুমেন্টেড মডেল, রাইট? যে কাজ আমার পাইপলাইনে দেওয়া হবে ওই পানিটা গড়িয়ে সামনের দিকে চলে আসবে, যা দেবেন সেটাই চলে আসবে। তার মানে যা করতে বলা হবে ওইটাই ডেভেলপ হবে, এর ভেতরে অন্য কোনো কিছু মিশানো যাবে না। এটা আমাদের এখানে যা শুরু হয় বের হয় কি তার চেয়ে অনেক বড় কিছু, রাইট? তার মানে এর ভেতরে আরো অনেক কিছু খুঁজে দেওয়া হয়, রাইট? এটাকে ইটারেটিভ প্রসেস বলা হয়, এটা অ্যাজাইল মেথড। অ্যাজাইল মেথড দুইটা মডেল আছে যে মডেলে সফটওয়্যার ডেভেলপ হয়, একটা হচ্ছে ওয়াটারফল মডেল যেটা ওয়েল ডকুমেন্টেড, আর দুইটা হচ্ছে ডকুমেন্টেশন ছাড়া অ্যাজাইল মডেল, যেখানে কাজ করা হয় ইটারেটিভ প্রসেসে। ইটারেটিভ বলতে বোঝায় ক্লায়েন্ট আর ডেভেলপার কমিউনিকেশনের মাধ্যমে সফটওয়্যার ডেভেলপ হবে, রাইট? ডেভেলপার যা করবে সেটা বলে দেবে কে? কাস্টমার। যে কোনো সময় তার ডিসিশন সে চেঞ্জ করতে পারে। তার মানে আমার ডকুমেন্টেশন এখানে রাখাটা অনেক বেশি কঠিন বা করাটাও রিয়েলি টাফ। এই কারণে যেটা শুরু হয়ে যায় ফার্স্ট পেজে কি অ্যানালাইসিস এর পরেই শুরু হয়ে যায় কোডিং। ওখানে ইউএমএল ডেভেলপ করা সম্ভব হয় না, ওখানে কি ইউজ কেস বা টেস্ট কেস রাইট করা হয় না। ইটারেটিভ প্রসেসে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট হয়, লাইক ডেভেলপ হচ্ছে টেস্টিং হচ্ছে, টেস্টিং হচ্ছে ডেভেলপ হচ্ছে, প্যারালাল প্রসেসে এগিয়ে চলে। ওখানে ডকুমেন্টেশন করাটা রিয়েলি টাফ হয়ে যায়, রাইট? ছোট কোম্পানি, ছোট দেশ, ছোট সফটওয়্যার, রাইট? ইটারেটিভ প্রসেসটা দেয়, রাইট? বাট যখনই আপনি বড় অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপ করছেন ওখানে ওয়াটারফল না হলে সফটওয়্যারটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়। যখনই আপনি যে মডেলই ফলো করেন না কেন, ওখানকার জন্য বেস্ট প্রোগ্রামিং মডেল দেখি ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল, যাতে আমি আমার কোড গুলোকে ম্যাক্সিমাম ইউজ করতে পারি, রাইট? হাইলি কম্পিটিটিভ মার্কেটে আমার দরকার কি আমি যখন কোডিং করতে যাব এবং সফটওয়্যার ডেভেলপ করতে যাব প্রত্যেকেই বিট করবে এমন একটা মার্জিন রেখে যেখানে হয়তো লাভ পাওয়াটা নির্ভর করছে টোটালি ডেভেলপারদের উপর, কি ডেভেলপার না আমার টেকনিকের উপরে। যে যত বেশি স্মার্ট সে সেভাবেই সেখান থেকে কি কাজটা বের করে আনতে পারবে এবং সেখান থেকেই সে লাভ করতে পারবে। বোঝা যাচ্ছে? তো অবজেক্ট ওরিয়েন্টেড মডেলের মূল বিষয়টা হচ্ছে কি আমি যখন অবজেক্ট বা ক্লাস বা ফাংশন ওয়াইজ কাজ করি এবং ফাংশন গুলোকে ডাইনামিক করি বা একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে ইউজ করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে अराउंड 20 to 30% কোড রিউজ করা যায়। ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল অ্যাডভান্টেজ কি? যেহেতু ক্লাস বেসড এবং ফাংশন বেসড প্রোগ্রামিং হয় আমরা কোড রিউজ করতে পারি অনেক বেশি। এখানে তো হিউম্যান বিং একজন, বাট ওখানে একজন হিউম্যান বিং দাঁড় করালে একটা পার্টিকুলার অবজেক্ট দিয়ে তাকে অনেক ভাবে অনেক জায়গায় ইউজ করা সম্ভব হয়, একাই অনেক জায়গায় কাজ করতে পারে। ওই যেটা আমি বলেছিলাম একটা ফাইল বানালে আমি 30 জনকে কপি করে দিলেও ফাইলটা শেষ হবে না,
বোঝা যাচ্ছে? তার মানে আমি কোনো একটা কাজের দায়িত্ব, যে কাজটা করতে হয়তো 30 জন লোকের লাগবে, তাই না? আমি একটা কাজ, আমাদের সোসাইটিতে কোনো একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের একটা ইউনিটকে একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি যে ওই কাজটা তুমি করবা, বাট ওটা একজনের পক্ষে সম্ভব না। অ্যাজ এ হিউম্যান বিং 20 জন 30 জন লাগবে, তো জনবল কি অনেক বেশি লাগছে, বাট সফটওয়্যার প্রোগ্রাম একাই তো করতে পারবে সেটা, রিউজ হচ্ছে। বোঝা যাচ্ছে? তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল যে বিষয়টা সেটা হচ্ছে কোড রিউজ, ওয়েল স্ট্রাকচার থাকে, একটা ডিফাইন্ড রুলস ফলো করে প্রোগ্রামিং করা হয়। মডেল স্ট্রাকচারটা কেউ যদি জানে তাহলে কোড সহজে বোঝাটাও সম্ভব হয়। একজন যদি একটা সিট থেকে উঠে যায় আরেকজন ওই সিটে বসলে তার অনেক বেশি বেগ পেতে হয় না প্রোগ্রামটা সামনের দিকে এগিয়ে নিতে, বা সফটওয়্যার ডেভেলপমেন্টটা সামনের দিকে এগিয়ে নিতে। বাট যদি আমি নিজের স্টাইলে কোড লিখি, 7 দিন পর তো আমি নিজেই বুঝবো না, 7 দিন পরেই আমি বুঝবো না যদি প্রতিদিন 400-500 লাইনের কোড লিখি, তাই কিনা? ওটা তো আমার স্ট্যান্ডার্ড, আমি বুঝি না, অন্যজন বুঝবে কিভাবে, চিন্তা করাটাও কিন্তু অন্যায়, রাইট? সো স্ট্রাকচার মডেল বা মডেল ওয়াইজ প্রোগ্রামিং কে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড বলছি। আর এটাকে আমি বলছি লাইক দুটো পার্টে ভাগ করেছি, অনেকগুলো ফিচার এর মধ্যে আছে। আমি যে লাইক ব্লগ ডিসপ্লে করছি, আমি রিসেন্ট পোস্ট বলছি, আমি পপুলার পোস্ট বলছি, ব্লগের ডিটেইল বলছি, আমি ক্যাটাগরি ব্লগ বলছি, রাইট? এগুলোকে বলছি এক একটা করে টাস্ক। আমি ব্লগ অ্যাড করতে পারি, ব্লগ ডিসপ্লে করাতে পারি, মানে আমি গ্রিড আকারে ডিসপ্লে করাতে পারি, আমি এডিট করতে পারি, আমি ডিলিট করতে পারি, আমি পাবলিশ করতে পারি, আনপাবলিশ করতে পারি, প্রতিটাই এক একটা করে টাস্ক, যেটা অ্যাডমিন প্যানেলে, রাইট? সো ক্লাস, এটাকে যদি আমি বলি একটা একটা করে ক্লাস, ক্লাস অ্যাকচুয়ালি হোল্ড করে কি? আমি ক্লাসের সিনট্যাক্সটা এখন লিখছি। আমার ক্লাস, আমি অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে কিছুটা বুঝেছি, আমাদের এটা নিয়ে আরো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আমরা অনেক বেশি পড়বো এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট সম্পর্কে, স্টাডি করতে হবে কিন্তু নিজের থেকে, আদারওয়াইজ পিছিয়ে যাবেন বা কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো যেটা বলছিলাম, ক্লাস এভাবে লিখতে হয়, ক্লাস, ক্লাসের নেম লাইক ডেমো বেস, ফাইলটার নাম হবে এরকম স্ট্যান্ডার্ড ডেমো ডট পিএইচপি। ক্লাস কি? আমি বলছিলাম যে আমি যদি একটা সোসাইটি তৈরি করতে চাই, এক একটা করে ফ্যামিলি কি হবে? ওই সোসাইটির মেম্বার, রাইট? আর এক একটা করে ফ্যামিলির জন্য তার ভেতরে কি দরকার পড়বে? ফ্যামিলি মেম্বার, রাইট? সো এখানে আমার ভেতরে কি থাকছে? নাম্বার অফ মেথড এন্ড প্রপার্টিজ। তো ক্লাস হোল্ড করে কি? নাম্বার অফ মেথড, মেথড বলতে ফাংশনের ডেফিনেশন অথবা কি ভেরিয়েবল, আর কোন ক্লাসের অবজেক্ট, অর অ্যারে ইনডেক্স। ক্লাসের সংজ্ঞাটা আমি একটু গুছিয়ে বলছি। লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট with sole number of methods and properties. লজিক্যাল টেমপ্লেট, ফিজিক্যাল টেমপ্লেট তৈরি করে কি? সফটওয়্যারের HTML CSS। আর লজিক্যাল টেমপ্লেট ব্রেন, সফটওয়্যারের ব্রেন ডেভেলপ করবে ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ, আর ওই ল্যাঙ্গুয়েজটা একটা নির্দিষ্ট পার্টের কাজ করছে, লজিক্যাল এরিয়া নিয়ে কাজ করছে। তো লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট উইথ হোল্ড, যা হোল্ড করবে নাম্বার অফ মেথড, অনেকগুলো ফাংশনের ডেফিনেশন, এন্ড প্রপার্টিজ। প্রপার্টিজ কি? ভেরিয়েবল, অ্যারে, অ্যারের ইনডেক্স, এগুলোকে প্রপার্টিজ বলা হয়ে থাকে, রাইট? সম্পদ, প্রপার্টি, তাই না? সো এই ক্লাসের সম্পদ এগুলো যা সে নিজে ইউজ করবে, তাই না? আর মেথড তার মেম্বার গুলো, যার প্রত্যেকই ইউনিক। সো ক্লাসের সঙ্গে বলছিলাম ক্লাস কি? নাম্বার অফ মেথডস, কি হোল্ড করছে? নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিজ। সো ক্লাস, এখন বলি যে আমি যদি ফ্যামিলি মেম্বার হই, আর আমার ফ্যামিলি থেকে আমাকে কেউ যদি ডাকতে আসে যে ওকে আমি একটু এদিকে নিয়ে যাব বা দুজনে ঘুরতে যাব, পারমিশন লাগে না? ম্যাচিউর না হলে পারমিশন লাগে, রাইট? সো ওই যে পারমিশন নিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, আদারওয়াইজ আমি যদি ফ্যামিলির বাইরের কেউ হতাম, আমার কোনো ফ্যামিলি না থাকতো, কার কাছ থেকে পারমিশন নিত? দরকারই নেই, আসতো, নিত, চলে যেত, রাইট? বুঝা যাচ্ছে? আচ্ছা, তো এখন আমরা যখন লাস্ট ডেতে দেখছিলাম যে একটা ফাইলে বা একটা ফাইলের মধ্যে নাম্বার অফ ফাংশন লিখে ওই ফাইলটা বারবার ইন্টিগ্রেট করে ফাংশন গুলো পেয়ে যাচ্ছিলাম, এখন কিন্তু যদি আমি ফাংশন গুলোকে একটা ক্লাসের আন্ডারে দিয়ে দেই, সরাসরি তো সেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না, পারবো?
মনে করেন যে আমার বাসার সামনে আমি সোফা কিনে এনে ফেলে রেখেছি, যে যার মতো আসছে বসে চলে যাচ্ছে, আমার কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার আছে? হুম, দরকার নেই। বাট ওটাকে যদি আমার বাসার ভেতরে এনে রাখি বসার জন্য, তার ভেতরে পারমিশন নিতে হবে, বাসায় আসার পারমিশন নিতে হবে, বসার জন্য পারমিশন তাকে দিতে হবে, দেন না সে বুঝতে পারবে। বোঝা যাচ্ছে? সো আমি যখন ওপেন স্পেসে কোনো কিছু রাখছি, যে কেউ এটা ইউজ করতে পারে, নিয়ে যেতে পারে, নষ্ট করে ফেলতে পারে, সেটা তাদের হাতে। বাট যখন এটাকে ওন করছে, বোঝা যাচ্ছে, তখনই কি ওইটার উপরে একটু ডিফারেন্ট ভাবে ইউজটা হবে, তাই না? পারমিশন নিয়ে ইউজ করতে হবে, চেঞ্জ করতে চাইলেও পারমিশন লাগবে। ওকে, সো আমি যখন আসছি ক্লাস কনসেপ্টে, আমি কোনো একটা ফাংশন বা নাম্বার অফ ফাংশনের মধ্যে যদি রাখি, তাহলে এই ফাংশন গুলোকে ইউজ করার জন্য এই ক্লাসের পারমিশন লাগে। আর এই পারমিশনটাকে বলা হয়ে থাকে ক্লাসের অবজেক্ট। বুঝলি? আমরা মূল জায়গায় কিন্তু আস্তে আস্তে করে আসছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলছি না, যে অবজেক্ট পয়েন্ট করে করে আমি আমার প্রোগ্রামিং ফাংশন গুলোকে অ্যাক্সেস করব, রাইট? তো দেখেন, আমি যদি কোনো একটা ফাইল বলি demo.php, আমি যদি এখানে ফাংশন লিখে রাখি like add function sub, দুইটা ফাংশন লিখেছি। ওকে, আমি কোনো একটা ভিউ minical.php, এটা একটা ভিউ ফাইল, এটা এক্সিকিউট হবে, ক্লাস এক্সিকিউট হতে পারে না। সিএসএস ফাইল কি এক্সিকিউট হতে পারে? ওটা কার উপরে এসে অ্যাপ্লাই হয়? বা ইউজ হয় এইচটিএমএল এর উপর। ঠিক তেমনি ক্লাসের ভেতরে লজিক্যাল ফাংশন গুলো ডেফিনেশন দেয়া থাকে, আর সেটা ইউজ করা হয় কোথা থেকে? ভিউ থেকে। আমাদের যে ফাইলগুলো এক্সিকিউট হচ্ছে, সেই ফাইল থেকে ক্লাসের ভেতরে তৈরি করে রাখা ফাংশনের ডেফিনেশনকে কল করা হয়ে থাকে। তার মানে আমি যে ফাংশন গুলো বানাবো, যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব, তখন কোনো ফাংশনই আর ওপেন স্পেসে থাকবে না, ওটা কোনো না কোনো ক্লাসের আন্ডারে আমাকে রাখতে হবে, যাতে আমি তার উপরে প্রতিষ্ঠিত স্থাপন করতে পারি, তাই না? আমি যদি এটাকে ইউজ করতে চাই, সেটা আমি বাধাও দিতে পারি, চাইলে তাকে ওপেন করেও দিতে পারি, সেটা আমার উপরে নির্ভর করতে থাকে। ওকে, তো আমি যদি এই ক্লাসের ফাংশন গুলোকে ইউজ করতে চাই, তাহলে ফার্স্টে কি করতে হবে? বিফোর ওয়ান ফাইলের নাম কি হবে? ডেমো ডট, মনে করেন এই ফাইলটা এক্সিকিউট হচ্ছে, কোন একটা ক্লাস ডেমোটাকে লিংক করা হয়েছে, আমরা লাস্ট যে লিংক করা পর্যন্ত দেখেছিলাম। আজকে দেখবো কি এই ক্লাসে পারমিশন তৈরি করা, অবজেক্ট তৈরি করা। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট লাইন একটা লিখছি আমরা, কিভাবে একটা ক্লাসের অবজেক্ট তৈরি হয়। $সাইন ওবিজে, যে কোনো নাম হতে পারে এটা, তারপরে লিখতে হয় নিউ, দেন ক্লাসের নামটা কি? ডেমো। একটু খেয়াল করে দেখেন, ফাইলটার নাম স্মল লেটারে আর ক্লাসের নাম ক্যাপিটালাইজ ফরম্যাটে, এটা স্ট্যান্ডার্ড, এটা রুলস না, বাট এটা স্ট্যান্ডার্ড, যে আমি ফাইলের নাম যা দিব, ক্লাসের নাম ক্যাপিটালাইজ ফরম্যাটে দিব। র পিএসপি তে যখন আমি ফাইলের নাম, ক্লাস নেম লিখছি, সেখানে সিমিলারিটি থাকার কোনো রুলস নেই, সেম না হলেও এরর দেবে না। বাট আমি যখন ফ্রেমওয়ার্কে যাব, তখন দুইটা ফাইলের নাম এবং ক্লাসের নাম অবশ্যই কি হতে হবে? সেম হতে হবে। বুঝতে পেরেছি? আমি যখন র পিএসপি প্রোগ্রামিং এ আছি, আমি এখন যে স্টাইলটা আছি সেটা র পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড এ আছি, তখন এই ফাইলের নাম এবং ক্লাসের নাম ভিন্ন হলে সমস্যা নেই। ওকে, এবং এই পুরো নামটাও ক্যাপিটাল লেখা অথবা পুরো নামটা স্মল লেটারে লিখলেও সেটা কোনো ভুল হবে না। বাট স্ট্যান্ডার্ড রুল ইজ দ্যাট ফাইল নেম এন্ড ক্লাস নেম অবশ্যই কি হবে? সেম হবে, এবং ক্লাস নেমটা কি হবে? ক্যাপিটালাইজ ফরম্যাটে হবে। এই রুলসটা ফিক্স করে দিয়েছে কে? ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কের মধ্যে যখন আমি কাজ করতে যাব, ক্লাস ফাইলের নাম যা হবে, ক্লাসের নামটাও ঠিক তাই হবে, এবং ক্লাসের নামের আগে কি? ক্যাপিটাল লেটার হবে, ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটারে হবে। তো এটাকে আমরা কি বলছি? কোন একটা ক্লাসের পারমিশন আমি তৈরি করলাম। আমি যদি এই ফাইলটা লিংক করি আর এই ফাংশনটা কল করি অ্যাড, কিভাবে কল করলে কি আমি পাবো? লিংক করেছি, বাট এই যে আমার এই ফাংশনটা আগে ছিল ওপেনে, আমি ধরে নিচ্ছি অংশটুকু নেই, ক্লাসটা নেই, আমি পেয়ে যেতাম, কারণ আমার ফাইলের সঙ্গে লিংক করা আছে। বাট এখন ফাংশন গুলো কার আন্ডারে আছে? ডেমো নামে ক্লাসের আন্ডারে। তার মানে সোফাটা বাসার মধ্যে নিয়ে আসা হয়েছে, রাইট? এখন এই সোফাতে বসতে হলে আমাকে কি নিতে হবে? পারমিশন নিতে হবে। এই যে পারমিশন তৈরি করা হয়েছে, পারমিশনটা নিয়েই
আমি সেই ফাংশনটা কল করব লাইক $obj arrow। অ্যারো সাইনটাকে বলা হচ্ছে অবজেক্ট সাইন, আর এটা হচ্ছে আমার ডেমো ক্লাসের অবজেক্ট, এটা যে কোনো নামই হতে পারে। So object is equal to demo new demo নিউ একটা কিওয়ার্ড এর নাম, যা দিয়ে ওই ক্লাসের একটা ব্লুপ্রিন্ট তার মধ্যে চলে আসবে অবজেক্টের। এটা একটা সিনট্যাক্স লিখতেই হবে, রাইট। তো কি করলাম এখানে, আমি ডেমো ক্লাসের একটা পারমিশন তৈরি করে এর ভিতরে রেখে দিলাম, দেন পারমিশন ধরে ফাংশনটা কল করছি। বুঝা যাচ্ছে? সো এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে ক্লাস। অবজেক্টের মাধ্যমে ফাংশন কল করছি, এইজন্য এটাকে কি বলা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমি যখনই কোনো ফাংশন কল করব অবজেক্টের থ্রুতেই কল করব, আমি ক্লাসে থাকি আর ক্লাসের বাইরে থাকি অলওয়েজ। সো বেসিক লেভেল কনসেপ্টটা আমাদের মধ্যে ডেভেলপ হলো, যা বিষয়গুলো আলোচনা হলো। যদি এখানে কারো কোনো কনফিউশন থাকে এখন বলবে। হ্যাঁ, অবজেক্ট ছাড়া ওবিজে, এটা যে কোনো নাম হতে পারে, আপনার নামও হতে পারে। আপনি এখানে যা লিখবেন এখানে তাই লিখবেন। অ্যারো এটা একটা সাইন, এটা অবজেক্ট সাইন। পিএইচপি এর অবজেক্ট সাইনটা হচ্ছে রাইট অ্যারো, ঠিক আছে। জাভার অবজেক্ট সাইন হচ্ছে ডট, জাভা স্ক্রিপ্টের অবজেক্ট সাইন কি ডট, পিএইচপি এর অবজেক্ট সাইন কি অ্যারো, ঠিক আছে। স্যার এই যে ডেমো যে পিএইচপি স্যার ডট পিএইচপি এটা স্যার এক্সাম্পলটা ক্লিয়ার না রিকোয়ার্ড ওয়ান এটা লিংক করা হচ্ছে, এটা ফাইলের নাম, এই ফাইলটার নাম। এই ফাইলটাকে আমি আগে লিংক করলাম, তুমি আদা করছো অন্য জায়গায় ডিফারেন্ট একটা ফাইল, সিএসএস মনে করে এটা একটা ফাইল, রাইট। রিকোয়ারমেন্টস আমরা কতদিন করেছিলাম কানেকশন, একটা পিএসপি ফাইলের সঙ্গে আরেকটা ফাইলের কানেকশন করতে গেলে আমাকে লিখতে হয় কি, রিকোয়ারমেন্টস কোটেশনের মধ্যে ফাইলের নামটা। সিএসএস লেখা যেটা ভালো ছিল বাইরে আমরা যে তাহলে লিখতে দিই এটা লিখে দিই পুরো একটা জায়গায় লিখো মানে একই ফোল্ডারে দিতে একটা ইয়ে লিখো একটা লিংক করতে ওই লিংকে যা লিখতে সেম ফোল্ডারে যদি তুমি ওনার নাম দিতে করতে পারবে। কোশ্চেন আছে কারো? সেঞ্চুরি পেছনে ছুটছে না স্যার আমরা সেঞ্চুরি হলে সময় চাই দুজনের সেঞ্চুরি হলে ওরা ছাড়বে। সবাইকে নিয়ে যে প্রয়াস ছিল আপনার লাভ হলে সবাইকে নিয়ে আগামী যে প্রয়াস ছিল আপনার ব্যস্ত ছিল এখন অনেকে না, তারপরেও আগের দিনের চাইতে ভালো তো, ভালো আছে বৃহস্পতিবারে কম ছিল, আজকে বেড়েছে। গ্রুপ কি আসতে করবেন, গ্রুপটা কি আসতে করবেন? হ্যাঁ, খুব আজকে
ইভেন্ট হবে আমাদের এখানে গতদিন যে ফাংশন গুলো লিখেছিলাম, সার্চ টেক্সট, জেনারেট পাসওয়ার্ড, স্ট্রিং লেন্থ, পার্ট অফ স্ট্রিং, 4টা ফাংশন আমরা লিখেছিলাম, তাই না? তো এই ফাংশন গুলো আমরা কল করেছিলাম ভিন্ন ভিন্ন ফাইল থেকে, তাই কিনা? আমাদের ফার্স্টে যেটা ছিল সার্চ স্পেস থেকে সার্চ টেক্সটের এই ফাংশনটা আমরা কল করেছিলাম, যেটা ছিল ফাংশন কন্টিনিউ ফাইলের মধ্যে, রাইট? তো এবার আমি ফাংশন গুলোকে এভাবে আর ওপেনে রাখবো না, আমি একটা ক্লাসের আন্ডারে নিয়ে নিব। তাহলে আমি ফাংশন গুলোর অ্যাক্সেস পাই কিনা সেটা আগে দেখি, দেন অবজেক্ট তৈরি করব, অবজেক্ট দিয়ে ফাংশন কল করব, দেন আমরা ফাংশনের অ্যাক্সেস পাই কিনা সেটা আমরা একটু দেখব। কি ব্রেক, ইন্টারনেটই ব্রেক হচ্ছে। স্যার ভালো লাগে মনে স্যার স্পিকার করা হয়েছিল তাই করতে হবে কেন্দ্র ছিল এমন আর করা হয়েছে দেখেন, আমি যদি কোনো কিছু দিয়ে সার্চ দেই, যদি থাকে ফাউন্ড বলছে, যদি না থাকে নট ফাউন্ড বলছে। আমি যদি এটাকে একটা ক্লাসের আন্ডারে নিয়ে আসি, আমার এই ফাইলটার নাম কি? ফাংশন কন্টিনিউ। আমি এই ফাইলটার নাম একটু চেঞ্জ করে নেই স্ট্যান্ডার্ড করার জন্য, ইউটিলিটি করে নিলাম, ঠিক আছে? তাহলে আমি এই ফাইল ক্লাসটার নাম দিব এরকম, ক্লাস ইউটিলিটি। সো এই ফাংশন গুলো এখন চলে আসলো কার আন্ডারে? আমার এই ক্লাসের আন্ডারে। সেটাকে আমি ফরম্যাট করে নিচ্ছি যে ফাংশন গুলো থাকবে কার আন্ডারে? আমার এই ইউটিলিটি ক্লাসের আন্ডারে। সো যদিও আমি আমার সার্চ থেকে ওই ইউটিলিটি ফাইলটাকে লিংক করছি, আমি আমার ইউটিলিটি ফাইলটাকে লিংক করলাম, রাইট? এবার যদি আমি সার্চ টেক্সট ফাংশনটাকে কল করতে চাই, কল টু আনডিফাইন্ড ফাংশন সার্চ টেক্সট, ফাইলের সঙ্গে লিংক ঠিকই আছে, বাট এই ক্লাসটা, এই ফাংশনটা কার আন্ডারে আছে? আমার ইউটিলিটি নামে ক্লাসের আন্ডারে আছে। সো ক্লাসের ভেতরে যাওয়াতে আমি এই ফাংশনটার অ্যাক্সেস কিন্তু আর পাচ্ছি না। তো ফাংশন অ্যাক্সেস নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে, লাইক ওবিজে। আমি যে কোনো নাম দিতে পারি, আমি ওবিজে লিখছি, এরপরে লিখছি নিউ, এরপরে লিখবো আমার ক্লাসের নাম, চলে আসছে, হ্যাঁ? ফাংশন সাইন দিয়ে সেমিকোলন দিতে হয়। তো ইউটিলিটি একটা অবজেক্ট তৈরি হয়েছে, আর এই অবজেক্টটা দিয়ে যখন আমি ফাংশনটা কল করব, অ্যারো দিতে হবে না? দেখেন একটু খেয়াল করে, আমি অবজেক্ট অ্যারো দিয়ে কল করেছি, কি কি পাচ্ছি? জেনারেট পাসওয়ার্ড, পার্ট অফ স্ট্রিং, সার্চ টেক্সট, স্ট্রিং লেন্থ। ওই ক্লাসের ভেতরে যারা আছে সবাইকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো এবার কিন্তু আমার ওই ফাইলটা, ফাংশনটা কাজ করবে, ঠিক আছে? আমি যখন সার্চ দিচ্ছি কাজ করছে, ওকে? তো আমরা একটা ক্যালকুলেটরের মতো করেছিলাম, মিনি ক্যালকুলেটর, এবং ওটা ফাংশন বেস করেছিলাম। মিনি ক্যালকুলেটর যদি ফাংশন বেস আমরা না করি, মিনি ক্যালকুলেটরটা যদি আমরা ফাংশন বেস না করি, আগে ফাংশন আকারে করি, দেন ওটাকে ক্লাসের মধ্যে দিয়ে ক্লাস আকারে কল করে ফাংশনটাকে ইউজ করি, হ্যাঁ? ক্যালকুলেটর একটা বানাই। ইন্টারনেটের অবস্থা আর আলামিন একটু ভর্তি করে নিন।
ওকে, সো ক্যালকুলেটরটা ফাংশন বেস করতে হবে, তারপর এটাকে ক্লাস আকারে, দ্যাট মিন্স আমি ক্যালকুলেটরটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, সহজ কথা, ওই যে প্লাস মাইনাস রাইট, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন রিমাইন্ডার, স্কয়ার রুট করবেন কারণ এখন ফাংশন জানেন, পাও করবেন, স্কয়ার রুটের আলাদা একটা ফাংশন আছে, পাও এর একটা আলাদা ফাংশন আছে, ওকে, সো এই দুইটা বাটনে অ্যাড করে দেবেন, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন রিমাইন্ডার পাওয়ার স্কয়ার। আমরা কথা বলছি মডিফায়ার নিয়ে, আবারও বলছি আমরা কথা বলছি মডিফায়ার নিয়ে। আর মডিফায়ার গুলো কি কি আছে? তিন ধরনের এক্সেস মডিফায়ার আছে, পাবলিক, প্রাইভেট আর প্রটেক্টেড। পাবলিক মডিফায়ার কোনগুলো, প্রাইভেট মডিফায়ার কোনগুলো, আর প্রটেক্টেড বিষয়টা কি, এর উপরে এখন আলোচনা হবে। বাই ডিফল্ট যদি কোনো মডিফায়ার না বসায় ফাংশনের সামনে, তখন সবাই কি হয়ে যায়? পাবলিক। হ্যাঁ, তিন ধরনের মডিফায়ার আছে, আমি আবারও বলছি, পাবলিক, প্রটেক্টেড, প্রাইভেট। এখন আমরা একটা ফাইল সার্চ থেকে গিয়েছিলাম, এই অবজেক্টের মাধ্যমে আমি কাকে পাবো একটু খেয়াল করেন, আমি পার্ট অফ স্ট্রিং আর সার্চ টেক্সট, পার্ট অফ স্ট্রিং একেও কোনো এর সামনে কোনো কিছু লেখা নেই, একটু খেয়াল করেন, পার্ট অফ স্ট্রিং এর সামনে কোনো কিছু লেখা নেই, তার মানে কি পাবলিক, আর সার্চ টেক্সটের সামনে লেখা আছে কি পাবলিক। সো কোনো কিছু লেখা না থাকা এবং পাবলিক লেখা একই কথা, পাবলিক ফর অল। আমি আমার ফ্যামিলির মেইন হেড, আমার তিন ধরনের প্রপার্টি আছে, একটা বাস, পাবলিক ট্রান্সপোর্টেশন বলে না, আমার একটা প্রাইভেট কার আছে, আর আমার একটা মোবাইল আছে, আমার তিন ধরনের প্রপার্টি। একটা প্রপার্টি কি, বাসটা হচ্ছে পাবলিক প্রপার্টি, কারটা হচ্ছে প্রটেক্টেড প্রপার্টি, এটা আমি এবং আমার ফ্যামিলি মেম্বাররা ইউজ করতে পারবে, আর প্রাইভেট শুধুই নিজে, অন্য কেউ তার অ্যাক্সেস পাবে না। আমি বোঝাতে পেরেছি? তো পাবলিক ফর অল, বাট পাবলিক ওই বাসটাতে উঠতে গেলে তো পারমিশন লাগে, তাই কিনা? টাকা পয়সা দিয়েই উঠতে হয় নাকি বিনা পয়সায়? হ্যাঁ, পাবলিক প্রপার্টি হলেও কি পারমিশন নিতে হবে, ওই তো পারমিশন নিচ্ছে, অবজেক্ট তৈরি করছে, এবং যেগুলো পাবলিক অবজেক্টের মাধ্যমে সেই ফাংশন গুলোকেই অ্যাক্সেস সে পাচ্ছে। বাট প্রটেক্টেড ইনি আমার কি ফ্যামিলির কেউ, আমি যে ফাইল থেকে অবজেক্ট তৈরি করেছি এবং আমার ফাংশন ইউজ করতে বলছি, সে কি আমার ফ্যামিলির কেউ? লাইক এই ভিউটা সার্চ ডট পিএসপি, এটা কি ইউটিলিটি ক্লাসের সঙ্গে রিলেশন রাখে, সে কি এই ফ্যামিলির মেম্বার? না, ফ্যামিলির মেম্বার শুধু এই ক্লাসের ভেতরকার ফাংশন গুলো, অথবা যদি থাকে কোনো প্রপার্টি, সেগুলো হচ্ছে এই ক্লাসের মেম্বার। ওকে, আমি বোঝাতে পেরেছি? তো ক্লাসের বাইরে যারা আছে সবাই কি, তাদের সঙ্গে আমার কোনো রিলেশন নেই, বাট তারা যদি আমার কোনো ফাংশনালিটি অ্যাক্সেস করতে চায়, যদি আমি পারমিশন দেই বলে এটা পাবলিক, সো সেটাকেই সে অ্যাক্সেস করতে পারবে, বাকিগুলোকে পারবে না। তার মানে আমি কিন্তু প্রটেক্টেড এবং প্রাইভেট কে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি না, বাইরে থেকে বলতে ভিউ থেকে, তার মানে ভিউ থেকে, কোনো ভিউ ফাইল থেকে প্রটেক্টেড বা প্রাইভেট ফাংশনকে অ্যাক্সেস নেওয়া যায় না। ক্লিয়ার? এখন আসছি যে ওন ক্লাস, আমি এই ক্লাসের মধ্যে থেকে আমি এই ক্লাসের আরেকটা ফাংশন ইউজ করতে যাচ্ছি, মানে আমি এমন একটা ফাংশন ডেভেলপ করছি যেটা হচ্ছে অন্য আরেকটা ফাংশনকে নিয়ে কাজ করছে। এরকম যে আমি যখন সাবট্রাকশন করতে যাচ্ছি, আমি চাচ্ছি এরকম যে অ্যাড এর ভেতরে যে রেজাল্টটা আছে তার সঙ্গে আমি 10 যোগ করে দেব। হ্যাঁ, আমি বলছি এরকম যে লাইক $z ইকুয়াল অ্যাড যা পাঠাবে তার সাথে 10 যোগ করবে, তাহলে কি এই অ্যাডটা কি এই ক্লাসেরই মেম্বার না? তাই কিনা? হ্যাঁ, আমি এটাকে আলাদা করে বাইরে থেকে কল করতে পারি যদি সে হয় পাবলিক, বাট এটা যদি হয় প্রটেক্টেড অথবা কি প্রাইভেট, তাদের বাইরে থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না। ওকে,
আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে দিব কোনগুলোকে, যেগুলো কমপ্লিট, যে ফাংশন গুলো কমপ্লিট, যাকে আমি ইউজ করে একটা কমপ্লিট আউটপুট পাবো। তো বাইরে থেকে মানে স্যার ভিউ থেকে না, অন্য ক্লাস না, ভিউ ফাইল থেকে। ক্লাস নিজে নিজে এক্সিকিউট হয় না, সিএসএস কে এক্সিকিউট করা যায়, কিছুক্ষণ আগেই বলেছি করা যায় না। তার মানে আমি ক্লাস ফাইলটাকে যদি রান করে দেই কোনো আউটপুট পাবো না, কারণ এর ভেতরে কি আছে, শুধু ফাংশনের ডেফিনেশন। এটা তো কোথাও থেকে কল করতে হবে, যেখান থেকে কল করা হচ্ছে সেটা হচ্ছে কি ভিউ ফাইল। আমি কোন একটা ডিজাইন যে লাইক ইনপুট দিলাম, বাটন প্রেস করলাম, একটা ফাংশন কল হলো, তার মানে আমি বাইরে থেকে ওই ফাইল থেকে কল করেছি ক্লাসের একটা ফাংশন। বাইরে বলতে বোঝাচ্ছি কি ভিউ। ইন্টারফেস থেকে আমাদের এন্ড থেকে যে ফাংশন গুলো কল হবে, আমাদের এন্ড থেকে একটা ফাইল এক্সিকিউট হবে ডেফিনেটলি, ওটাকে সার্ভার ফাইল, রাইট? বাট ওখান থেকে যে অ্যাকশনটা হবে আমার ক্লাসে, সেটা থেকে বলা হচ্ছে কি আমার ভিউ ফাইল বা এক্সিকিউটেবল ইন্টারফেস ফাইল। তো আমি এই বিষয়টা একটু বলছিলাম যে আমার কখনো প্রয়োজন পড়তে পারে একটা ফাংশন ওই ক্লাসের ভিন্ন আরেকটা ফাংশনকে ইউজ করতে পারে তার কাজটা কমপ্লিট করার জন্য। আমি সাবট্রাকশন এমন ভাবে করতে বলছি যে অ্যাডিশনের সাথে আরো কিছু যোগ হয়ে আমার রেজাল্টটা দেখাবে, সরি বিয়োগ হয়ে যা অ্যাড হয়েছে তার থেকে এটাকে বাদ দিয়ে দেবে, দেন ওই রেজাল্টটা আমার কাছে রিটার্ন করবে। আমি ফাইনালি কল করব কি, আমি অ্যাকচুয়ালি কল করব সাবকে, সাব ভেতর থেকে কল করবে কাকে, অ্যাড কে। সো এই অ্যাড কি, অ্যাড হতে পারে একটা প্রোটেক্টেড প্রপার্টি, অ্যাড হতে পারে একটা প্রাইভেট প্রপার্টি, কারণ আমি ক্লাসের মধ্যে থেকে, এই ক্লাসের মধ্যে থেকে বা ক্লাসের যে কোনো ফাংশন থেকে ওই ক্লাসের অন্য যে কোনো ফাংশনকে কল করতে পারি। আমি যখন এই ক্লাসের মধ্যে আছি, আমি একটা ফ্যামিলি মেম্বার, আমি কি যে কোনো মেম্বারকে অ্যাক্সেস করতে পারি না? যে কোনো মেম্বারকে আমি যেহেতু ওনার, আমি ওই ফ্যামিলি মেম্বারদের যে কাউকে যে কোনো ধরনের কমান্ড করতে পারি, পারি তো, রাইট? আচ্ছা, তো যে কোনো অবজেক্টই আমি চাইলে ইউজ করতে পারি, এটাও বলা যায়, রাইট? আমি যদি পছন্দ করি, আমি যদি চাই। হ্যালো হ্যালো, তো মনে করেন আমি বাইট থেকে, ভিউ থেকে এই সাব ফাংশনকে কল করছি, কারণ এটা পাবলিক, আর এই পাবলিক ফাংশনটা একটা কমপ্লিট রেজাল্ট রিটার্ন করবে। এর একটা ইউনিক পার্ট করে রেখেছে অন্য কোথাও, সেটাকে সে ইউজ করতে পারে। ওকে, এ যদি অন্য কোনো ফাংশনকে অ্যাক্সেস করতে চায়, সেটাও সে করতে পারে, বোঝা যাচ্ছে? বাট আমি যদি ক্লাসের মধ্যে থেকে ওই ক্লাসের ভিন্ন কোনো ফাংশনকে অ্যাক্সেস দিতে চাই, এখানেও অবজেক্ট লাগবে। আমি ক্লাসের মধ্যে একটা ফাংশন থেকে আরো একটা ফাংশনের ইউজ করব, যে লাইক ওই ফাংশনটা আমি বলেছি এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম না, মনে আছে? আমি এরকম একটা কিছু কমপ্লিট আউটপুট একটা ফাংশনের মাধ্যমে রিটার্ন করব, টোটাল রিটার্ন হবে এরকম একটা কিছু, রাইট? বাট আমি পুরো পোরশনটা রেডি করার জন্য এই কাজটাকে আমি দুইবার ইউজ করেছি বা কল করেছি দুই ভাবে, এটাকে আমি দুইবার ইউজ করেছি বা কল করেছি, তার মানে এই ইউনিক পার্টটা হয়তো প্রাইভেট অথবা কি প্রোটেক্টেড, এই পার্টটা প্রাইভেট অর প্রোটেক্টেড, বাট টোটালটা আমি যখন এটাকে টোটাল আউটপুট আকারে নিয়ে যাব, তখন এটা একটা পাবলিক, রাইট? তো টোটাল আউটপুটটা আমি হয়তো ইউজ করতে দিব, কোন একটা পোরশন আমি কাউকে হয়তো ইউজ করতে দিব না, এটা আমার নিজের, এটা চেঞ্জ করলে অনেক জায়গায় ইফেক্ট হবে। তোমার টোটালটা দরকার, তুমি টোটালটা নিয়ে যাও, বাট এই ছোট অংশটা আমি ডেভেলপ করেছি, এটা আমার কাজে আসবে। বাট একটা জিনিস আমার মাথায় রাখতে হবে যে আমি যদি এই অংশটা চেঞ্জ করি, সব জায়গায় কিন্তু ইফেক্ট করবে, যারা বাইরে থেকে আমার কাছ থেকে এগুলো ধারে নিয়ে গেছে বা ইউজ করেছে, রাইট? তো আমরা এখন অতটা ডেপথে যাচ্ছি না, বা এতটুকু বোঝানোর চেষ্টা করছি মডিফায়ার দিয়ে, যে ভিউ থেকে আমরা শুধুই অ্যাক্সেস করব কার, পাবলিকের, আর ক্লাসের ভেতর থেকে আমি আমার যে কোনো ফাংশনের অ্যাক্সেস পেতে পারি। তো যে কোনো ফাংশন বলতে এর সামনে পাবলিক থাকুক, প্রোটেক্টেড থাকুক আর প্রাইভেট থাকুক। দেখেন আমি ভেতর থেকে, আমি পার্ট অফ স্ট্রিং, এটা একটা পাবলিক ফাংশন, অথবা কি আমি বলছি একটা প্রাইভেট ফাংশন স্ট্রিং লেন্থ, আমি এখান থেকে যদি কোনো একটা ফাংশন কল করতে চাই, আমি কিন্তু কোনো ফাংশন পাচ্ছি না। ফাংশন গুলো পাবো কিভাবে? ক্লাসের নিজস্ব অবজেক্ট আছে, সেই অবজেক্টটার নাম হচ্ছে কি দিস।
ক্লাসের নিজস্ব অবজেক্ট আছে, এটাকে বলা হয়ে থাকে দিস ওন ক্লাস অবজেক্ট। আমরা নরমালি কোন একটা ক্লাসে ফাংশন কল করতে গেলে কি করি, অবজেক্ট তৈরি করে নেই, দ্য রুলস, রাইট? অবজেক্ট তৈরি করে নেওয়াটা কি রুলস। হ্যাঁ, অবজেক্টটা হচ্ছে ওন ক্লাস, অবজেক্টটা হচ্ছে কি দিস। ঠিক আছে, ক্লাসের ভেতরকার অবজেক্টের নাম কি দিস, আর ক্লাসের বাইরে থেকে যদি কেউ অ্যাক্সেস করতে চায় এটাকে, তাহলে যে কোনো নামে অবজেক্ট সে তৈরি করে নেবে নিউ দিয়ে। আচ্ছা, সো আমি দিস দিয়ে যে কোনো ফাংশন এর সামনে চাবি থাক আর তালা সবাইকে অ্যাক্সেস করতে আমি পাচ্ছি। তার মানে লক থাকবে কার সামনে, আমি কিন্তু সব সহজেই বুঝতে পারবো সাইন দেখে। যদি কোনো কিছু না থাকে সেটা পাবলিক, যদি লক থাকে এটা হচ্ছে কি প্রটেক্টেড, আর তালা থাকলে এটা কি হবে প্রাইভেট। আচ্ছা, তাহলে পার্থক্যটা কোথায় প্রাইভেট আর প্রটেক্টেড এর? প্রাইভেট এবং প্রটেক্টেড এর কোনো পার্থক্য আমরা এখন পর্যন্ত শিখতে পারি নাই, তাই না? শুধু পাবলিক কি বাইরে থেকে অ্যাক্সেস করা যাচ্ছে, প্রটেক্টেড প্রাইভেট কে বাইরে থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না। এখন প্রটেক্টেড আর প্রাইভেট এর পার্থক্য বোঝানোর জন্য আমাদের আরেকটা নতুন কনসেপ্টে যেতে হবে, যার নাম কি ইনহেরিটেন্স। কনফিউজ? জাভা কনসেপ্ট গুলো জাভা কনসেপ্ট প্রাইভেট পাবলিক ইনহেরিটেন্স প্রবলেম অনেকে টেন্স, আসলে ভেতর দিয়ে যাচ্ছে না উপর দিয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। কি অবস্থা, অনেকে মাথা চুলকাচ্ছে, বলেন ঠিকঠাক আছে তো? এদিকে যাচ্ছে ঠিকঠাক মতো, বোঝা যাচ্ছে? পেছনের একদম কর্নারে কিছুটা বুঝতে পারতে হবে, কিন্তু আদারওয়াইজ এই প্রসেস দিয়ে আমাদের পুরোটা কভার করবে রাইট নেক্সট ডে। ফ্রেমওয়ার্ক ইউজ করব, ফ্রেমওয়ার্ক পুরোটাই অবজেক্ট ওরিয়েন্টেড। ফ্রেমওয়ার্কে ঢোকার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা ডিরেক্ট ফ্রেমওয়ার্কে যেতে পারতাম, বাট ওখানে মানে ঘাটতি থেকে যেত। এজন্য এই তিনটা ক্লাস 13, 14, 15 প্রিপারেশন ক্লাস। প্রোটোটাইপ বেস, হ্যাঁ ও দিতে হবে। আচ্ছা, এবার আমি তৈরি করব প্যারেন্ট এর চাইল্ড কনসেপ্ট, দ্যাট মিন্স ইনহেরিটেন্স কনসেপ্টের দিকে যাব। আমি প্যারেন্ট তৈরি করব, ওকে, একটা প্যারেন্ট ক্লাস তৈরি করব। দেখেন ইউটিলিটি, এটা একটা ক্লাস, আমি আরো একটা ক্লাস তৈরি করছি যে 13 এর মধ্যে, এবং এই পিএসপি ক্লাস ফাইলটা নিলাম, ক্লাস ফাইলটার নাম দিচ্ছি লাইক ডেমো। রাফলি কিছু ফাংশন দিয়ে রাখি, পাবলিক ফাংশন লাইক অ্যাড, জাস্ট বোঝানোর জন্য। আমাদের কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, এর জন্য আমি এটা এভাবে নিচ্ছি, এবং নেটবিনস এর হেল্প নিয়ে আমরা প্র্যাকটিস করব। পাবলিক ফাংশন লাইক সাব, এটাকে পাবলিক না বলে প্রোটেক্টেড বলি। প্রাইভেট ফাংশন মাল্টিপ্লিকেশন। একটা বিষয় একটু বলে রাখি, যে প্রোটেক্টেড ফাংশন গুলো প্যারেন্ট ক্লাসেই মূলত থাকে, চাইল্ড ক্লাস গুলোতে পাবলিক এবং প্রাইভেট থাকে। যেগুলো চাইল্ড ক্লাস সেখানে পাবলিক এবং প্রাইভেট ফাংশন থাকে, প্যারেন্ট ক্লাসের মধ্যে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড থাকতে পারে। কে প্যারেন্ট কে চাইল্ড, বা আমি যখন আমার প্রোগ্রাম করব কোনগুলো আমার প্যারেন্ট ক্লাস কোনগুলো আমার চাইল্ড ক্লাস, সেগুলো আমাদের নিজেদেরই ডেভেলপ করতে হবে, রাইট? আমি একটা ট্রি তৈরি করছিলাম,
কিছুক্ষণ আগে, এটাকে যদি একটু ব্রাঞ্চে ভাগ করি, দেখেন এটা যদি হয় আমার প্রজেক্ট, এটা আমার কন্টেন্ট, এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল, রাইট? অ্যাডমিন প্যানেলে আমি দুইটা ব্রাঞ্চ তৈরি করতে যাচ্ছি, একটা হচ্ছে আমার ব্লগ ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে আমার ব্লগে অ্যাড আছে, আমার অ্যাড ম্যানেজমেন্ট, তাই না? তাহলে এটা যদি একটা ক্লাস হয় আর এই দুজনে যদি ক্লাস হয়, এটা হবে কি প্যারেন্ট ক্লাস, আর এই দুটো হবে কি তার চাইল্ড ক্লাস, রাইট? চাইল্ড ক্লাস গুলোর মধ্যে কি থাকবে? পাবলিক ফাংশন থাকবে এবং প্রাইভেট ফাংশন থাকবে। প্রোটেক্টেড থাকবে কার মধ্যে? প্যারেন্টের মধ্যে। পাবলিকও থাকতে পারে, ঠিক আছে? সো ভুল বলেছি আমি, চাইল্ড ক্লাসের মধ্যে থাকবে কি প্রাইভেট আর পাবলিক, প্যারেন্টের মধ্যে বোথ থাকতে পারে, তিনটাই থাকতে পারে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, তিনটাই থাকতে পারে। কারণ বলছি এখানে থাকবে কি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, তিনটাই থাকতে পারে। আর চাইল্ড ক্লাসের মধ্যে থাকবে কি পাবলিক আর প্রাইভেট, পাবলিক আর প্রাইভেট। প্রোটেক্টেড, প্রোটেক্টেড বলতে এমন একটা সম্পদ যেটা আমি এবং আমার ফ্যামিলি মেম্বাররাই পাবে, আমি এবং আমার ফ্যামিলি মেম্বাররাই পাবে। এর ফ্যামিলি আছে বাট এর কোনো ফ্যামিলি আছে, তো প্রোটেক্টেড করার দরকারই নেই, যা আছে তার সব কি প্রাইভেটই আর কি, নিজেরই। এখন আমি যদি সিঙ্গেল ম্যান হই আর আমার যদি একটা কার থাকে, আমি কার সঙ্গে শেয়ার করব? ওটা তো আমারই। আর আমার যদি একটা বাস থাকে সেটা আমার পাবলিক প্রপার্টি হিসেবে থাকবে, রাইট? আমার কোনো চাইল্ডই নেই, তো আমার প্রোটেক্টেড প্রপার্টির দরকারই নেই। বাট যখন আমার চাইল্ড আছে তখন আমার পাবলিক প্রপার্টিরও দরকার আছে, প্রোটেক্টেডেরও দরকার আছে, আবার প্রাইভেটেরও দরকার আছে। তো প্যারেন্ট হোল্ড করবে কি পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট, আর চাইল্ড শুধু প্রাইভেট আর পাবলিক। না, একটা কনসেপ্ট গেল। আমি যদি বলি যে ইউটিলিটি একটা চাইল্ড ক্লাস আর ডেমো হচ্ছে তার প্যারেন্ট ক্লাস, তো ইউটিলিটি চাইল্ড আর ডেমো প্যারেন্ট, এখান থেকে আমি প্রোটেক্টেডটাকে পাবলিক করে নিচ্ছি, তার মানে এখানে কোনো প্রোটেক্টেড ফাংশনে আমি রাখছি না রুলস অনুযায়ী, এবং ইউটিলিটিকে আমি চাইল্ড হিসেবে ডিক্লেয়ার করছি ডেমো। এক্সটেন্ড ক্লাস ইউটিলিটি এক্সটেন্ড ডেমো। এক্সটেন্ড করার অর্থ হচ্ছে কি আমি প্যারেন্ট হিসেবে ডেমোকে ডিক্লেয়ার করলাম। উল্টো ভাবে বলা যায় ডেমোটা প্যারেন্ট ক্লাস অফ ইউটিলিটি চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস ইউটিলিটি ইজ এ চাইল্ড ক্লাস অফ ডেমো প্যারেন্ট ক্লাস, রাইট? আমি বলতেই পারি। এখন একটু খেয়াল করেন, আমি যদি দিস অবজেক্ট এখানে ফেলি, দিস কি পাচ্ছি? ওইটাকে লোড করা হয়নি, সেভ করা হয়নি। আমি আমার নিজের সবগুলোকে পাচ্ছি, আর প্যারেন্টের কাকে পাচ্ছি? অ্যাড আর সাব। চাবি মানে কি প্রোটেক্টেড, আর কোনো কিছু নাই অর্থ কি পাবলিক। বাট আমি প্যারেন্টের প্রাইভেট কে কি পাচ্ছি? তাহলে চাইল্ড কি পাবে? প্যারেন্টের পাবলিক এবং প্রোটেক্টেড। প্রোটেক্টেড আর প্রাইভেটের পার্থক্য বোঝা যাচ্ছে? প্রাইভেট অনলি ফর মি, আর প্রোটেক্টেড মি অ্যান্ড আওয়ার ফ্যামিলি মেম্বার্স। বোঝা যাচ্ছে বিষয়টা? হ্যাঁ, কিছুটা কিছুটা। তো আমরা এখন কিছুটা কিছুটা প্র্যাকটিস সেরে নেই, আমরা ফ্লোটা ধরার চেষ্টা করব। আমি যেভাবে করেছি ঠিক ওভাবে, না বোঝা গেলে 10 বার, অঙ্ক না করতে পারলেই 10 বার, বাধ্য। আচ্ছা, এবার একটু আলোচনা করছি যে আমরা প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট কিছুটা পেয়েছি। আমরা চাইল্ড প্যারেন্টের প্রোটেক্টেড এবং
পাবলিক প্রপার্টি গুলো অ্যাক্সেস করতে পারে সেটা আমরা বলেছি। বাট আমরা যদি একটু খেয়াল করেন, আমি যদি ডেমো ক্লাসের মধ্যে থাকি, ডেমো ক্লাস থেকে ডেমো ক্লাসের অবজেক্টের মাধ্যমে তার ফাংশন কল করতে চাই, শুধু ওই ক্লাসেরই ফাংশন গুলোর অ্যাক্সেস আমি পাচ্ছি। রাইট? আমাদের লিংক আছে কার সঙ্গে? ইউটিলিটির সঙ্গে, চাইল্ডের সাথে। চাইল্ড প্যারেন্ট হিসেবে ডেমোকে ডিক্লেয়ার করেছে, বাট ডেমো কিন্তু চাইল্ডের কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে পারছে না। রিয়েল লাইফ সিনারিও তো তাই বলে যে চাইল্ডের কোনো প্রপার্টির হকদার প্যারেন্টস হতে পারে না, তাই কিনা? প্যারেন্টসদের প্রপার্টি পেতে পারে কে? চাইল্ডরা। না, এটা নরমাল রুলস, তাই না? নিজস্ব সম্পত্তি উত্তরাধিকার সূত্র বলতে যেটাকে বোঝায়, দক্ষিণের উত্তর আর দক্ষিণ, তাই না? দক্ষিণ অধিকার সূত্র বলতে কিছু নাই, কি আছে? উত্তরাধিকার সূত্র বলতেই আছে, রাইট? তো প্যারেন্ট চাইল্ডের পাবলিক বা প্রাইভেট কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে পারবে না বা প্রোটেক্টেড, বাট যদি প্যারেন্ট চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করে, অবজেক্টের মাধ্যমে তার পাবলিক প্রপার্টির অ্যাক্সেস সে পেতে পারে। রাইট? কিভাবে সে অবজেক্ট তৈরি করবে? মনে করেন ক্লাসের ভেতরে ক্লাসের একটা ফাংশন যেটাকে বলা হয়ে থাকে ক্লাসের জেনারেল ফাংশন, গ্লোবাল ফাংশন, এটাকে বলা হয়ে থাকে কনস্ট্রাক্ট বা কনস্ট্রাক্টর বা ক্লাস ইনিশিয়ালাইজার। অনেক নামেই তাকে নামকরণ করা যেতে পারে। সো ক্লাস ইনিশিয়ালাইজার কি হচ্ছে? ক্লাস কনস্ট্রাক্টর, রাইট? এটা 12 আছে না? এটা 12 কবে গেছে? 30 তারিখে। একটু খেয়াল করি আমরা ক্লাসে কি বানাচ্ছি? ক্লাসের কনস্ট্রাক্টর যা ক্লাস ইনিশিয়ালাইজার। মনে করেন আমি একটা গাড়ি চালাবো, গাড়ি চালানোর জন্য তো আমি গাড়ি চালানোর সবকিছুই জানি বা গাড়ি চালাতেও পারি, বাট গাড়িতে স্টার্ট দেই নাই, দেখে চলবে? স্টিয়ারিং ঘোরালে হ্যাঁ এসি একটা দিয়ে দেন, গাড়ি তো চলবে না, তাই না? ক্লাস ইনিশিয়ালাইজার ক্লাসের ফাংশনালিটি গুলো অ্যাক্সেস করতে গিয়ে আমরা ক্লাসে কিছু ফাংশন বা ক্লাসকে এমন ভাবে ইনিশিয়ালাইজ করতে পারি যা ওই ক্লাসের আদার্স মেম্বারস ফাংশনরা ইউজ করতে পারে, যেটাকে বলা হয় কি গ্লোবাল এরিয়া। তো একটু খেয়াল করি যে আমি যদি এই কাজটা করি, মনে করেন আমি এখান থেকে দিস দিয়ে কি অ্যাক্সেস করতে পারছি? অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন। ওকে, নাইস। আমার টার্গেট হচ্ছে আমি যেন ইউটিলিটি ক্লাসেরও যে পাবলিক ফাংশন গুলো আছে সেটা পাই, রাইট? আমার যে চাইল্ড ক্লাস বা আদার্স যে কোনো ক্লাস, আমি একটা ক্লাস থেকে অন্য কোনো ক্লাস আমার সম্পর্ক নেই এখানে, রাইট? আমি এখানে চাইল্ড ক্লাস বলবোই না কিন্তু, রাইট? প্যারেন্টের কাছে আসলে প্যারেন্ট অন্য কারো চাইল্ড হতে পারে, দ্যাট মিন্স ডেমো অন্য কারো চাইল্ড হতে পারে, বাট ডেমো যখন ইউটিলিটির কাছ থেকে কোনো ফাংশন চাইবে অ্যাজ এ ক্লাস হিসেবে ফাংশন চাইবে, সে যে তার চাইল্ড সেটা কোথাও ডিক্লেয়ার করা থাকবে না। ওকে, সো আমি যদি সেই কাজটা করতে চাই, আমি এখান থেকে একটা অবজেক্ট তৈরি করে নিব। একটু খেয়াল করেন কিভাবে করছি। আগে ফাইলটা লিংক করব, requirements, ফাইলটার নাম কি? ইউটিলিটি। এবার আমি অবজেক্ট তৈরি করছি, uobj ইকুয়াল নিউ, ক্লাসের নাম কি? ইউটিলিটি। এখন দেখেন আমি $uobj, এই $uobj এর মাধ্যমে আমি কাকে পাচ্ছি? addition, multiplication, subtraction
এবং এরপরে ইউটিলিটির কি কি পাচ্ছি, জেনারেট পাসওয়ার্ড, পার্ট অফ স্ট্রিং আর সার্চ টেক্সট, এগুলো সবাই কি পাবলিক না? সবই পাবলিক, কারণ এর ভিতরে কোনো নোটেশন নেই, সবই পাবলিক ফাংশন। তার মানে আমি যদি একটা ক্লাস থেকে অন্য ক্লাসের কোনো ফাংশন কল করতে চাই, একটা ভিউ থেকে অন্য ক্লাসের কোনো ফাংশন কল করতে চাই, অবশ্যই লিংক করতে হবে এবং অবজেক্ট তৈরি করতে হবে। ইন্টারেস্টিং বিষয়, আমি এটাকে কনস্ট্রাক্টরের মধ্যে কেন করলাম, আমি যদি দেখেন, আমি যদি এখন একটা ফাংশন নেম মাল্টিপ্লিকেশন সেখান থেকে যাই, এটা আমার প্রাইভেট ফাংশন নেই, পাওয়ার নেই, পেয়ে যাওয়ার কথা। অ্যাক্সেস পাওয়ার নেই, বীজ দিয়ে অন্যদের পাচ্ছি, এটা পেতে পারি, মানে আমি প্রপার্টি এবং ফাংশন সবই পাবো। এখানে যে প্রবলেমটা হচ্ছে, র স্টাইলে আমাদের যে অবজেক্টটা তৈরি হয়েছে কনস্ট্রাক্টরের মধ্যে, এই অবজেক্টটা আমরা আদার্স ফাংশনের ভেতরে অ্যাক্সেস নিতে পারছি না। আদার্স ফাংশন লাইক আমি যদি বলি ইউ অবজেক্ট, এই ইউ অবজেক্টটা দিয়ে যদি আমি মনে করেন ইউ অবজেক্টটা কল করে যদি ওই ক্লাস লাইক আমার প্যারেন্ট ক্লাসের কোনো একটা ফাংশন ইউজ করতে চাইতাম, এটা পারা যাবে কখন, যখন আমরা ওই ফ্রেমওয়ার্কের কনসেপ্টে যাব। আর একটু দরকার পড়বে এখানে ইন্টারফেসিং, পলিমরফিজম লাগবে, দেন পসিবল হবে আর কি। আমাকে যেটা করতে হবে, ইমপ্লিমেন্টস কনসেপ্টে যেতে হবে, তাহলে আমি এই অবজেক্টটা ইউজ করে ভেতরের ফাংশন গুলোতে আমরা যেতে পারি। সো আজকে যাচ্ছি না ইমপ্লিমেন্টেশনে। তো যে বিষয়টা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, মনে করেন যে আমি এই জায়গাটা থেকে কনস্ট্রাক্টরের মধ্যে থেকে মনে করেন যে আমি একটা ডেটাবেজের কানেকশন দিয়েছি, আমি ফাংশন ইউজ করছি অ্যাড সাব মাল্টিপ্লিকেশন, আমি আমার কনস্ট্রাক্টরের মধ্যে থেকে একটা ডেটাবেজ কানেকশন দিয়েছি, এই ভেতরের মেম্বার ফাংশন গুলো সবাই ওই কানেকশনটা অটোমেটিক পেয়ে যাবে, রাইট? আমি যদি কোনো একটা কানেকশন এস্টাবলিশ করি, ওই কানেকশনটা অটোমেটিক এই ভেতরের ফাংশন গুলো পেয়ে যাবে। বাট আমি যদি এই কনস্ট্রাক্টরটা না লিখি, সেক্ষেত্রে কানেকশনটা প্রতিটা ফাংশনের ভেতরে করতে হবে, বুঝতে পারছি? তো কনস্ট্রাক্টরটা এমন একটা জায়গা, এটা হচ্ছে যখনই কোনো একটা ক্লাসের ফাংশনকে কল করা হয়, আগে কনস্ট্রাক্টর এক্সিকিউট হয়, তারপর ওই ফাংশনটা এক্সিকিউট হয়, বুঝতে পেরেছি? কনস্ট্রাক্টর হচ্ছে ক্লাস ইনিশিয়ালাইজার। আমি বললাম না গাড়ি চালাতে গেলে আগে স্টার্ট দিতে হবে, দেন না আমাকে গাড়ি চালানোর দিকে যেতে হবে, ঠিক তেমন। তো আমি
যখন কনস্ট্রাক্টর নিয়ে কাজ করব, কনস্ট্রাক্টরের মধ্যে এমন কিছু কাজ আমি করে রাখবো যা এই ক্লাসকে প্রিপেয়ার করতে হেল্প করবে ইউজ করার জন্য। মনে করেন যে আমি অ্যাড নামে যে ফাংশনটা কল করতে চাচ্ছি, এর ভেতরে কিছু প্রিরিকুইজিট কাজ আছে যেটা আগেই করে রাখতে হবে এই ফাংশনটা অ্যাক্সেস বা ইউজ করতে গেলে। সেই কাজগুলো দিয়ে রাখবো কার মধ্যে? কনস্ট্রাক্টরে। সো কনস্ট্রাক্টরকে বলা হয়ে থাকে ক্লাস ইনিশিয়ালাইজার। আবারও বলছি, কনস্ট্রাক্টরকে বলা হয়ে থাকে ক্লাস ইনিশিয়ালাইজার। ঠিক আছে? আচ্ছা, ডিস্ট্রাক্টর বলে একটা বিষয় আছে যেটা আমরা এখন আর ইউজ করি না বা ইউজ করা হয় না। ক্লাস ডিস্ট্রাক্টর, হ্যাঁ, এই ফাংশনটা যখন একটা ক্লাসের ফাংশন এক্সিকিউট হওয়া শেষ হয়ে যায় ওটা অটোমেটিক এক্সিকিউট হয়। সো ডিস্ট্রাক্টরের দরকার নেই, আমাদের কনস্ট্রাক্টর কনসেপ্টটা লাগবে। এটা ক্লাসের ইনিশিয়ালাইজার হিসেবে নরমালি কাজ করে থাকে। না, কনস্ট্রাক্টরের কাজ কি? কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে ক্লাসকে ইনিশিয়ালাইজ, মানে যে কোনো কাজ এখানে করে রাখতে পারি যেটা তার মেম্বার ফাংশনরা ইউজ করবে। এটা একটা গ্লোবাল ফাংশন এরিয়া যেটা আগে এক্সিকিউট হয় আর মেম্বার গুলো পরে এক্সিকিউট হয়। ক্লাসের এমন একটা ফাংশন যা ওই ক্লাসের ভিন্ন কোনো ফাংশনকে কল করলে আগে কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে, পরে অন্য যে ফাংশনটাকে কল করা হয়েছে সেটা এক্সিকিউট হবে। এখানে প্যারেন্ট চাইল্ডের কোনো ইস্যু নাই। আমি এখানে অবজেক্ট তৈরি করেছি কি ইউ অবজেক্ট, আমি যে কোনো ক্লাসের অবজেক্ট এখানে তৈরি করতে পারি। ইউটিলিটি ডেমোর জন্য এখন চাইল্ড না, নরমাল একটা ক্লাস। ঠিক আছে, নরমাল একটা ক্লাস যে অবজেক্ট তৈরির মাধ্যমে আমি তার পাবলিক ফাংশনের অ্যাক্সেস নিতে পারি। বোঝা যাচ্ছে? সো এটাকে একটু আমরা ভালোমতো বুঝে নেয়ার চেষ্টা করব এবং 8-10 ঘন্টা মিনিমাম পড়ার চেষ্টা করব এক্সাম্পল সহ। অবজেক্ট ওরিয়েন্টেড দুইটা আন্ডারস্কোর দিতে হয়, আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, অবশ্যই সেটা পাবলিক ফাংশন হবে। কনস্ট্রাক্টর অলওয়েজ কি পাবলিক। সেন্ডার